গল্প চিত্তচিরে চৈত্র মাস। মমসাহা গল্পের প্রথম অংশ। চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে। আপা, আমি খুব ব্যথা পেয়েছি জানো। কি বিশ্রী ছোঁয়া। 7 বর্ষীয় ছোট বোনের মুখে এমন বিশ্রী একটা কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘর্মাক্ত মুখ খানা রাগে লালবর্ণ ধারণ করল। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটা ভয় কেমন গুটিসুটি মেরে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের দুহাতে আজলে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও। আপা একটু দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দ্বিধায় জামা সরাল। জামা সরাতেই আটকে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই নাচ হয়েছে এতটুকু বাচ্চাটাকে। ভাবতেই ঘৃণায় টইটম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা। খ্যাপে উঠল সে। অথচ বাড়ি ভর্তি এত মানুষ। ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্ত, রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে, তখন বাহির থেকে তার ডাক পড়ল। আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের 7 মাস পূর্ণ হওয়ায় ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই চাঁদনির শ্বশুর বাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি, তার বড় চাচার মেয়ে হল চাঁদনি আপা। আর ছোট্ট চেরিও তার আপন বোন না, তার ছোট চাচার মেয়ে হল চেরি। চেরির পূর্ণনাম হল তোফা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর, আদুরে, গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হল। চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা বাবা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে দুজন দিহান আর ত্রিশান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয়, চেরি, চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড় ওহি আপা এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্যের ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারে একজন মাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে তাই না? আম্মু তো বলে দুষ্টুমি করতে না, এত অচেনা কারো সাথে খেলতে না। আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে? আমি আর দুষ্টুমি করব না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিত্রার। বয়ঃসন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবা। আপা আছি না তোমার সাথে? কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবুঝ চেরি ডানে বামে মাথা নাড়াল। কি নিষ্পাপ ছোট মুখখানা, টানা টানা, মায়া মায়া দুটি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ আদুরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখ খানা ধুইয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ। পারে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজে থেকে এসেছিল সে। সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষা তার, তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সে সুবাদেই বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না।
কোনোমতে চলনসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ ঘর্মাক্ত। আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে। গোসল করাই আপাতত কিছুটা শান্তি মিলছে। গোসল করে লাল টকটকে একটা থ্রিপিস পরল চিত্রা। অতঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল, ফর্সা ধবধবে চাঁদনি মুচকি হাসল। বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলিস চিতাবাঘ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াসলি নেওয়ার মেয়ে তো তুই না। কি ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ বাঁকালো চিত্রা। বেশ ভাব নিয়েই বলল, তোমাদের মতন জর্জ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হয়তো না, তাই বলে পাশমার্কটা তুলব না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে। চিত্রার কথায় হাসল চাঁদনি। মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না বলা যায়, বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তক্ত করার ক্ষমতা ওর আছে। বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবুও নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেই জন্যই চাঁদনি চোখ রাঙালো, ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাবাঘ, তুই না ভদ্র মেয়ে। হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলছি, অভদ্র হলে তো মুখের সামনে বলতাম। কথাটা বলেই ফিচলে হাসল চিত্রা। চাঁদনি চেয়েও রাগী রাগী মুখ করে রাখতে পারল না। চিত্রাটা এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হল ওহি। ঘাড় অবধি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। অহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সবসময়। আর মেয়েটা বেশ গম্ভীর। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভাজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হল সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখেই ওড়না দিয়ে নিজের মুখটা মুছল ওহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দিব? ছোট্ট চেরি অহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাব। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগল না অহির। বিরক্তিতে নাকমুখ কুঁচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে? অহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেঝো আপা অনেক খেতে পারে বুঝলা, তাই তো এমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষার ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখে। অহির নাকমুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতেই বলল, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি মাস্টারনি ভাব আছে। সমস্যা নাই, তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো। আমরা মাইন্ড করব না। চিত্রার কথার তালে চাঁদনিও হাসল। ওহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি। আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষেই গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হল। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট্ট চেরি। চিত্রারও হাসি হাসি মুখে অমাবস্যা নামল।
মুখ আধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়াল। চাঁদনির দেবর মহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল। গদগ্ধ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাঁকাল, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শক খেয়ে যাই। চাঁদনি কোনো মতে নিজের হাসিমুখ বজায় রাখল। বোনের এমন ভঙ্গির কথা তার যে তত পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালাল। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে। বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা, যা তো একটু ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আনো। জানিস না চাঁদনিটা মরিচের ঘ্রাণ পেলেই খুশি হয়ে যায়? যা নিয়ে আয়। ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসল তুহিন। মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি। ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এজন্যই কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি বাহার ভাই অত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল, অতঃপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগাদা দিল। যেই না চিত্রা যেতে নিবে তন্মধ্যেই চিত্রার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আহা, দুপুর হয়ে এলো যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রা মা, যা তো বাহারকেও ডেকে আনো। এক দৌড়ে যাবি আবার এক দৌড়ে আসবি। যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগাল ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এ কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগে 3টি নতুন ফুলের চারাগাছ লাগিয়েছিল। আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্রলেখা, মৌসন্ধ্যা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই 3টা ফুলের গাছের জন্য হাহুতাশ করছিল তখনই ছাদে দেখা যায় এ ফুলের গাছ। চিত্রা জানে, ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এ কাজ করবে না। কারণ তারা দুজনই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছেই। আনমনেই ফুলগুলো মাথায় গুজতেই পেছনে থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, ফুল ছিঁড়েছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়। তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হল চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ঝেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমারও না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত, যে মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবকে বিব্রতবোধ করাতে কুটিল হেসে বলল, তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন। তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসল। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে। তাই দুয়াঙ্গুলের মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশ পানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই জলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটল। গোমরা মুখে বলল, নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে, আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব। চিত্রার পারদে পারদে বিরক্তের ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গাছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না।
অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই ডাকছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাকমুখ কুচকাবে। যাই একটু উনার শিরার উপশিরায় বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডুলে ছন্নছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এদিকে ভীষণ মিল। দুজনেই এই ছেলেকে দেখতে পারে না। বাহারের ধোপাদপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বলল, শুনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পড়ে অকারণেই যাবে ঝড়ে। গলে যাবে যে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপি গরনের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়ঃসন্ধির আকর্ষণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলেদুলে পড়ছে, সিগারেট ফুঁকে যাওয়া পোড়া ঠোঁটো যেন আরেক প্রকারের মাদকতা আছে। পুড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝেই নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকাতেই দেখল মহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গাছাড়া ভাব নিয়ে দুহাত পকেটে গুজে দাঁড়িয়ে আছে বাহার। উফ, সত্যিই লোকটা জ্বালিয়ে দিবে একদিন। ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর। সাথে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছে আকস্মিক ঘটনায়। ধূপধাপ পা ফেলে তন্মধ্যেই ছুটে এসেছে চিত্রা। মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে। কোনো রকমের উচ্চবাচ্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে? বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই। বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতন কাজ করেছে তাই দিয়েছি। তুহিন মহিনের দিকে তাকাল। বাহার সোজাসাপটা উত্তর দিবে না সেটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজাসাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি। তাই সে দ্বিতীয় প্রশ্নটা মহিনকেই করল, কি করেছ মহিন? ততক্ষণে মহিনেরও হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছুই করিনি। বাহার পকেটে হাত গুজেই হাসল, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মহিনের পরিবার খেপে গেল। হই হই করে ছুটে আসলো মহিনের মা মানে চাঁদনির শাশুড়ি। আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি। সাহসের কি দেখলেন এখনো? মহিলার দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না। অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগল না চিত্রার। মহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সৌদাগরের দিকে তাকিয়েই চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল, ভাই সাহেব, আপনারা হা করে সবটা দেখছেন। বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল, অথচ আপনারা নিশ্চুপ। ছেলেটাকে ধমকও দিচ্ছেন না। উনার ধমকের পরোয়া অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সৌদাগর। খেক খেক করে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছ অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না। আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তোড়তোড় করে বাড়ল নুরুল সৌদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে। বাহারের বুকের বাপাসটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে।
ছেলেটা দুপা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়। অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সৌদাগরকে, বরং কোনো বাক্যব্যয় ছাড়াই বিরাট আরেকটা চর বসাল মহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হল। সবাই কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নুরুল আলমও কম হতভম্ব বোধহয় হল না। বাহার যেন অদৃশ্যভাবে চরটা তাকেই দিল। নুরুল আলমের মতন শক্ত, কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনাও শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চড়টা মারল মহিনের ডান গালে, এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে দুলতে চলে গেল বাড়ির মেইন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়াল সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটাই ধপ করে বসে পড়লেন। এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হল। বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হল, উচ্চকণ্ঠ শোনা গেল নুরুল সৌদাগরের। ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এ বাড়িতে আর পা না রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চর মারল, অথচ তার ভয়, আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছুই করেন না, আমরা সবাইই জানি। নিশ্চয় আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামল, তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ। ঝুটঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে। কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথাই না হয় মানলাম। এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয় কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার? এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা উনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গাছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হল কথার ঘাতপ্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব ভগ্বে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হল বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চরটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর, ঠান্ডা ওহি কথা বলে উঠল। খুব ক্ষীণ স্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন, উনার দোষ নেই। অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা। ছোটরাও সেই তালিকার বাহিরে না। অহির মা ছুটে এলেন মেয়ের দিকে। ধমকে বললেন, কি বলছিস ওহি? আজেবাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয় অহির মুখটা এতটুকু হল। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলা প্রচুর বুদ্ধিমতী। অহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হল না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে অহিকে আদুরে স্বরে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওহি, বলো তো মহিন ঠিক কি করেছে তোমার সাথে? অসভ্যতাম করেছে কি? ওহি উপরনীচ মাথা নাড়াল, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখে বলল, মহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে। সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যি শুনি করে দিয়েছে। সবার দৃষ্টি এবার মহিনের দিকে পড়ল। মহিন অবাক চোখেই তাকিয়ে রইল অহির দিকে। তুহিন এসে এলোপাথারি কতগুলো আঘাত করল তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রি করে উঠল। ওহি স্বভাবসুলভ বেশ ঠান্ডা মেয়ে।
এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ। ও ক্ষমা চাইবে অহির কাছে, এবার মতন ছেড়ে দেও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে। ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে, কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল, বাবা, এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন। ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর! হ্যারাসমেন্টের দায় জেলের ঘানি টানবে ও। ব্যবস্থা করুন। উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করল। চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সৌদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বিশ্রী ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আঁচ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশী তন্মধ্যেই ছি ছি শুরু করল। তিলকে তাল বানাল। অহির চরিত্রে কিঞ্চিৎ কালি ছোড়াছুড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সৌদাগর নিজের মুখ খুললেন। গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল, যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নিব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতই ভুক্তভোগী, ওরে নিয়ে আর কোনো সমালোচন আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তো আর কয়েক মাস পরেই ডেলিভারির ডেট, ও এখানেই থাকুক। আমাদের বংশে বউদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। জুনায়েদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন। জুনায়েদ লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এ সময়ও ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এ পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসিমুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তিস্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে প্যাঁচিয়ে ও বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলল মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনি ওহি, তবে এবার নিশ্চয় ছুঁয়ে দিব। এমনভাবে ছুব যেন নিজেকে দেখে নিজে লজ্জা পান। ওহি নিরুত্তর রইল। ভাব এমন, সে কথাখানা শুনেইনি। মহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে। সংসারটা ভাঙতে বসল ভেবেই ভয় কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব। ধ্যান, জ্ঞান, বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকেল হল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে। যে যার মতন নিজেদের ঘরে আছেন। অন্যান্য দিনের মতন হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হল ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রার বয়ঃসন্ধি মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করেই। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে এ সময়ে গিটার বাজাচ্ছেন যে। পরক্ষণেই মনে পড়ল আজ বাবা বাড়িতে।
আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ 1 বছর হতে চলল। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে, কেবল আর কেবল মাত্র দিহান আর ত্রিশানের শিক্ষক হয়েই এ বাড়িতে খুঁটি গেড়েছেন সে। গত বছর যখন দিহান আর ত্রিশান ভাইয়ার উচ্চমাধ্যমিক পরীক্ষার সামনে, তখন কুলকিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল। অতঃপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর, গা ছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমে দুজনই দারুণ রেজাল্ট করল। বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হওয়ায় সে এ বাড়ির সকলের মন পেয়ে যায়। অবশ্য অনেকটা গাছাড়া ভাব আছে বিধায় চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হল তুহিন, সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো, তারপর ছোট চাচার ঘরে এলো ওহি আপা, তারপর দিহান আর ত্রিশান ভাই যমজ হল বড় চাচির ঘরে। অতঃপর চিত্রা এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে ত্রিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অনয়কেও পড়ান বাহার ভাই। এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন। নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি, এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়াল। ছাদের চিলেকোঠার ঘরেই বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। তার এক কথা, অন্যের থালে খেয়ে খোটা কামাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হল। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষ গুলি করে বেইমানি, স্বার্থের কারণে মানুষ হয় হারামি, আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয়। আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয়। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাতের খুব সস্তার একটা ছাইরাঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো সাথে সিক্ত, বোধহয় গোসল করেছে। মানুষটার বেলা অবেলায় উদ্ভট কাজ করার শখ। তন্মধ্যেই গান থামিয়ে সিগারেট ধরালো বাহার। পরিবেশ তখন নিশ্চুপ প্রায়। এর মাঝেই ধপধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মাচাচির মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হল। হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে রইল। ওহি আপা কিনা খাবার এনেছে। এক গ্লাস পানি খায় না যে, সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। ওহি চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতেই হাফ ছেড়ে বাঁচল চিত্রা। অতঃপর বাহারের মতন করে আনমনেই বলল, শুনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পড়ে, অকালেই যাবে ঝরে। গলে যাবে যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণেই বাহারের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি রুচি কারো হবে না। চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল। তার গান কি তবে বাহার ভাই শুনে ফেলল? বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো, অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল। ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়। তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি। আর অহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘুরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম। সারাদিন তো না খাওয়া আপনি। অহির কথা থামতে দেরি, অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই। যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে, 1 সেকেন্ড ব্যয় না করে। বাহারের দৃষ্টি অহিকে খানিকটা ভরকে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল,
আমি না, মেঝো মা পাঠিয়েছে। বাহার অহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করল। অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটার মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে কেন বলেছিলে? তোমাকে তো মহিন কিছু করেনি। অহির স্থির হাত দুটো কেঁপে উঠল। সেই কাপা হাতেই খাবের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল, অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল। এই মেয়ে, এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণ সবকিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হল। ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল। তবুও সে জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার অধৈর্য হল, বিরক্তও হল কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি। অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো? বাহার অহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হল না। কণ্ঠের জোর বাড়াল, বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙ্গন ফুল কানে গুজে রাখা রঙ্গনা, তোমাকেই বলছি, এখানে আসো। চিত্রা এবার সিউর হল বাহার তাকেই ডাকছে। এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না তা চিত্রার বেশ জানা আছে। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে অহিদের কাছে গিয়ে দাঁড়াল। ওহি অবাক হল চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার মুখচোখ জুড়ে। ফ্যাল ফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড়ে ছাইরাঙা উঁচু নিচু ফ্লোরে নিবন্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম। সে খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচিই তো পাঠালো। ওহি ভ্রু কুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে, অতঃপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়া ভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেকআপ করাতে গেছে। আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরে পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকল গলদেশে। ওহি হাসল, প্রায় খোঁচা মেরাই বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও ওহি আপার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুর স্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাশভারী কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতিই বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল। চুপ হল প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেলল কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরিই বলেছে? চেরি না বললে ওহি আপাও বা জানল কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝেই বাহারের ছোটখাটো একটা রামধমক ভেসে এলো, কেন বলনি চেরির ঘটনাটা? আকস্মিক ধমকে দুবনি কেঁপে উঠল। চিত্রার আকাশপাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকড় হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময়ে সমাজের মানুষ তিলকে তালায় বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন? এজন্যই আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল অহির উদ্দেশ্যে, তুমি কোনো মিথ্যে বলেছ? নিশ্চয় চিত্রার বলা কারণ তার জন্য, তাই না? ওহি মাথা উপরনিচ করে সম্মতি প্রদান করল। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়াল।
অথচ বয়ঃসন্ধির চিত্রা তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথৈজলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর ওহি আপা অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনা নিয়েই আর্স্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা। আপনারা সবটা জানলেন কিভাবে, বাহার ভাই? বাহার উত্তর দেয় না। মনের সুখে গিটারে টুংটাং সুর তোলে। লোকটা যেন সবকিছুই নিজের মন মর্জি মতন চালাবে। তার যখন বলতে ইচ্ছে হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয় সেটেছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবে নিত হয়তো, বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। ওহি আপার প্রতি ভালোলাগাটা আরেকটু বেড়ে গেল। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই। কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না। ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করল না, ধোপাদপ পা ফেলে ছুটে গেল নিচে। ওহি গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায়। পড়ে যাস না যেন। চিত্রার মুখের হাসি প্রশস্ত হল। একটু আগে ওহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই ওহি তার হাতের খাবের প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়াল। বাহার ঘুরল না অহির দিকে। আগের স্থানেই দাঁড়িয়ে থেকে ফিচলে কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে অহির এমন অদ্ভুত কথা শুনেও চমকাল না বাহার। এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখাল না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, নকল মানুষ? তা নকল হলেও বাকি? তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই। যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়স ওর। দুনিয়া রঙিন ওর। কিন্তু আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন, বাহার ভাই। আপনি জলজ্যান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝে। অহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগল। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহারের ভাব এমন যে অহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক। এতে অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল। অতঃপর বাহারের দিকে কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। এক সেকেন্ডও আর দাঁড়াল না ওহি। ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতন অত লাজুক, ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হল। আড়মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়ল। থালার ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হল। মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন।
বাবার সামনে এসেই চঞ্চল পাজোড়া থেমে গেল চিত্রার। মাথাটাও নিচু করে দৃষ্টি নামাল। নুরুল সৌদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন। অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাতবিরেতে ওর দস্যিপনা বন্ধ করলেই আমি খুশি হব। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন। অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখনই তো একটু দস্যিপনা করবে। যে বয়সে যেটা মানানসই সেটা করবে না? অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হল না নুরুল সৌদাগরের। বিশাল এক ধমক দিয়ে বললেন, অতি উড়লে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল। রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয় আপনি হবেন, আব্বু। আমি দেখতে পারছি আমার ভবিষ্যৎ। এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের উপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। ত্রিশান আর দিশান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আহাম্মক হয়ে গেল। চিত্রা আর দাঁড়াল না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের উপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গাছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজ্যান্ত রোগ, যা ছড়িয়ে পড়ছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে। তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না যেন ক্লাসের সবচেয়ে গর্দভ ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটিকুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই ওহি আপার সাথে দেখা চিত্রার। ওহি আপা চেরিকে স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল। ছুটে গেল ওহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটার সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক সেটা নিকোটিন কিংবা হৃদয়ে। নিজের কথায় নিজেই অবাক হল চিত্রা। ওহি আপা শুনে ফেলল না তো? ভয় ভয় ওহি আপার দিকে তাকালো সে। ওহি তখন ফোনে ব্যস্ত। হাফ ছেড়ে বাঁচল যেন চিত্রা। দু একটা রিকশা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় উপর হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। ওহি আর চেরি বেশখানিকটা সামনে গিয়ে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলেই সবাইকে অবাক করে দিয়ে একটা চলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হল এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল। নীরব রাস্তা তুমুল চিৎকারে সরব হল। আশেপাশের মানুষগুলো আকস্মিক ঘটনার হতভম্বতা কাটিয়ে ছুটে আসলো মেয়েগুলোর কাছে। বাহারও থমকে দাঁড়ানো নিশ্চল পাগুলো কোনোমতে টেনে নিয়ে এসে দাঁড়ালো মাটিতে লুটিয়ে পড়া চেরির পানে। ছোট্ট মেয়েটা কেমন করে যন্ত্রণায় হামাগুড়ি দিচ্ছে। পাশেই চিত্রা তার বাহাত ধরে লাফাচ্ছে। মেয়েটার বাহাতটাও বিধ্বস্ত প্রায়। ওহি কাকে জড়িয়ে ধরবে ভেবে পেল না। ছোট্ট চেরি গাল ধরে চিৎকার করে কাঁদছে, চিত্রা নিজের বাহাত ধরে লাফাচ্ছে। হুট করে সুন্দর মুহূর্তটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। এলাকার মানুষ খবর পাঠালো চিত্রাদের বাড়ি। চিত্রা নিজের জ্বলন্ত হাতটা নিয়েই নিচে বসে পড়ল। চিৎকার করতে করতে জ্ঞান হারিয়ে ফেলা চেরিকে ডান হাত দিয়ে অনবরত ধাক্কানো শুরু করল। সাথে তার তুমুল আহাজারি। ছোট্ট চেরি নিবিড়, নিস্তব্ধ হয়ে পড়ে রইল। চিত্রা কিংবা চেরি কাউকে ধরল না ওহি।
বরং ছুটে গেল তার থেকে 5 হাত দূরের বিশাল দোকানটার দিকে। তার ছুটে যাওয়াটা যেন এ মুহূর্তে আরেক অপ্রত্যাশিত কাজ। বাহার চেরিকে কোলে তোলে নিল আর চিত্রার হাত ধরে টেনে তুলল। লোকটা বোধহয় এ প্রথম এতটা হতভম্ব হয়েছে। মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। কোনো মতে চিত্রাকে ধমকে বলল, উঠো তো, এখানে বসে থাকলে কোনো সমাধান হবে না, উঠো দ্রুত। তুমি না অনেক সাহসী, উঠো। চেরির অবস্থা কিন্তু খারাপ। চিত্রার বাহাতটা কেমন যেন অবশ হয়ে গিয়েছে ততক্ষণে। তবুও মস্তিষ্ক তার সচল। চেরির কথা সেই সচল মস্তিষ্কের নিউরনে ঝড় তুলল। চিত্রাও উঠে দাঁড়াল। ক্রন্দনরত মুখ খানা নিয়ে অসহায়ের মতন প্রশ্ন করল বাহারকে, আমার চেরি ঠিক হয়ে যাবে তো, বাহার ভাই? বাহার কেবল ক্রন্দনরত মেয়েটার মুখের দিকে তাকাল। চিত্রাদের বাড়িতে এসেছে পুরো 12 মাস সম্পন্ন হল, কিন্তু এভাবে মেয়েটাকে বোধহয় দেখা হয়নি। কখনো তাকানোর প্রয়োজনই বোধ করেনি। আজ কিঞ্চিত মায়া হচ্ছে মেয়েটার জন্য। নিজেরও পুরোটা হাত ঝলসে গেছে, তবুও মেয়েটার চিন্তা সব ছোট বোনের জন্য। হয়তো এই আচরণটার জন্যই এত মায়া লাগছে। তন্মধ্যেই ছুটে এলো ওহি। হাতে তার বড় বড় দুটি পানির বোতল। সে ব্যতিব্যস্ত হাতে একটা পানির বোতল বাহারের দিকে এগিয়ে দিয়ে কোনো মতে বলল, বাহার ভাই, চেরির মুখে হসপিটাল না যাওয়া অবধি পানিটা ঢালতে থাকবেন। আমি চিত্রাকে নিয়ে পরের রিকশায় আসছি। পানি ঢালা থামাবেন না কোনো মতে। এই মুহূর্তে এসে অহির চিত্রার প্রতি এতটা ভালোবাসায় বাহার মুগ্ধ। মুগ্ধতা কাটিয়ে বাহার পানির বোতলটা নিয়ে ধপ করে উঠে বসল রিকশায়। ওহি চিত্রাকে সাবধানে টেনে পরের রিকশায় উঠল। নিজের হাতে থাকা দ্বিতীয় বোতলটার মুখের ঢাকনাটা খুলেই চিত্রার হাতে অনবরত পানি ঢালতে লাগল। দুটো রিকশাই গন্তব্য ধরল হসপিটালের। ওহি চিত্রার হাতে পানি ঢালছে আর সান্ত্বনার স্বরে বলছে, কিছু হবে না তোর, ভয় পাচ্ছিস না তো? এই যে ওহি আপা আছি তো তোর সাথে, কোনো ভয় নেই তোর। আহ্লাদে আর যন্ত্রণায় চিত্রার কান্নারা আরও শব্দ তুলল। ওহি কেবল ব্যথাতুর চোখে ছলছল তাকিয়ে রইল। বনগুলো যে তার প্রাণ। এভাবে সুন্দর ফুলগুলোর মূর্ছে যাওয়াটা যে সে মানতে পারছে না। হসপিটালের করিডোরে কত মানুষের আনাগোনা। সরকারি হসপিটালে তুলনামূলকভাবে ভিড়টা একটু বেশিই থাকে। হইচই, ভিড়ে পরিপূর্ণ করিডোরে একটা আতঙ্কিত পরিবার দাঁড়িয়ে আছে। বুকের ভিতর তাদের ঝড়ের তীব্রতায় হাহাকার করে উঠছে। এক একটা মানুষ যেন পাথর হওয়ার উপক্রম। চেরির মা কাঁদতে কাঁদতে দিশাহারা প্রায়, বড় চাচিও কাঁদছে। কেবল কাঁদছেন না চিত্রার মা। মুখচোখ তার শক্ত, কঠিন। মা জাতির মুখচোখ এতটা কঠিন সচরাচর হয় না, তবে এই ভদ্রমহিলার হয়েছে। বরাবরই সে একটু শক্ত প্রজাতির মানুষ। খুব সহজে সে নেতিয়ে যান না। নারীজাতি স্বভাবসুলভ কোমল হয়, কিন্তু চিত্রার মা ঠিক উল্টো। সে বারবার ধমকে ধমকে ছোট যাকে চুপ থাকতে বলছেন। এমন করলে যে অসুস্থ হয়ে যাবে। ত্রিশান আর দিহান ও কাঁদছে। বোনদের তারা খুব বেশিই ভালোবাসে। তুহিন ছোট ভাইদের সান্ত্বনার স্থল হয়ে দাঁড়িয়ে আছে। ঔষধের জন্য যে তুমুল ছোটাছুটি হচ্ছে সেটা করছে বাহার। চেরির বাবা প্রবাসী, তিনি বছরের 1-2 বার ছুটিতে আসেন। উনাকে এখনো কিছু জানানো হয়নি। চিত্রার বাবা ডিউটিতে ছিলেন, তাকে জানানো হয়েছে সে আসছেন। আফজাল সৌদাগর শহরের বাহিরে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। আর তুহিন যেহেতু সবাইকে ভরসা দিচ্ছে, তাই এই ঔষধের দায়িত্বটা পড়ল বাহারের কাঁধে। বাহার কোনো রূপ অবহেলা না করে তার কাজ চালিয়ে যাচ্ছে। চেরিকে আর চিত্রাকে আলাদা আলাদা থিয়েটারে নেওয়া হয়েছে। ওদের অবস্থা ভীষণ গুরুতর। তবে অহিকে শিফট করা হয়েছে একটা কেবিনে, কারণ ভয়ানক এই পানীয়ের কিঞ্চিত ছিটে অহির ডান হাতের কিছু কিছু জায়গায় পড়েছে। তখন বোনদের জন্য অনুভব ততটা না করলেও হসপিটালে আসার পর জ্বলে যাচ্ছিল। অতঃপর তারও চিকিৎসা শুরু হল। প্রায় ঘণ্টা খানেক পেরুতেই ছুটে এলো নুরুল সৌদাগর। চোখে মুখে লেপ্টে থাকা উৎকণ্ঠা, শরীরে জড়ানো আইনের পোশাক।
এসেই প্রথম দফায় প্রশ্ন ছুড়ল। চেরি, ওহি কেমন আছে? ঠিক আছে ওরা? ঠিক এই মুহূর্তে প্রশ্নটা স্বাভাবিক হলেও বাহারের ভীষণভাবে কানে লাগল। প্রশ্নটা কেমন যেন খচখচ শব্দ তুলল সন্দেহের ঝুড়ি খানায়। ওদের খবর জানায়নি এখনো। বাবা, চিত্রারও বাহাতটার বেশ বাজে অবস্থা। বাবার প্রশ্নের উত্তরটা তুহিন বেশ বুদ্ধিমানের মতন দিল। বাবাকে যেন স্মরণ করিয়ে দিল চিত্রাও ভুক্তভোগী। নুরুল সৌদাগর কিছুটা বিব্রত হলেন। অতঃপর প্রহর গুনলেন কিছু ভালো খবরের। বাড়ি থেকে চাঁদনির অনবরত ফোন আসছে। ফুপুকে তার কাছে রেখে আসা হয়েছে। মেয়েটারও তো এখন প্রায় গর্ভকালীন শেষ সময়ে। এতটা চাপ হয়তো ওর শরীরও নিতে পারবে না। অবশেষে টান টান উত্তেজনা এবং অপেক্ষার অবসান ঘটিয়ে বেরিয়ে এলো ডাক্তার। সব হুড়মুড় করে উঠে দাঁড়াল। ডাক্তারের সম্মুখে এসে দাঁড়াল, তবে প্রশ্ন করার সাহস হল না কারো। মনের মাঝে ভয়গুলো আকাশ ছুঁয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে প্রশ্নটা প্রথম বাহারি করল। ওদের কি অবস্থা? কতটুকু ক্ষতি হয়েছে? হাতের গ্লাভস খুলতে খুলতে বয়স্ক ডাক্তার ভয় মুখিয়ে থাকা পরিবারটার দিকে দৃষ্টি দিলেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, আমরা প্রাথমিক পর্যায়ের চিকিৎসা দিয়ে ফেলেছি। কেমিক্যালটা পড়ার পর আপনারা পানি দেওয়াতে অনেকটা রক্ষা হয়েছে। এসিড পড়ার পর একমাত্র পানি দিলেই এটার প্রকোপ অনেকটা কমে যায়। তবে ছোট বাচ্চাটার শ্বাসনালী আর ডানগালটার অবস্থা ভালো না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। লাইফ সাপোর্টে রাখা আছে। আর যে মেয়েটার বাহাত পড়েছে ওর এতক্ষণ জ্ঞান না থাকলেও এখন জ্ঞান ফিরেছে। ওর হাতের অবস্থাও ভালো না। আপনাদের সাথে দেখা করতে চাচ্ছে। অবস্থা বলা যায় তত সুবিধার না। আর যার ছিটকে এসে অল্প স্বল্প লেগেছে তাকে পুরো চিকিৎসায় দেওয়া হয়েছে। সে এখন ঘুমের ইনজেকশনের কারণে ঘুমিয়ে আছে। চেরির মায়ের হাউমাউ করে কান্না বাড়ল। প্রতিটি প্রাণ যেন এমন একটা খবরে আহত হল। চেরি আর চিত্রাই ওই বাড়ির প্রাণ, তাদের অস্বাভাবিক এমন ঘটনায় সবারই প্রাণ ঝরে যাওয়ার উপক্রম। নুরুল সৌদাগর ততক্ষণে তার পুলিশ টিমকে খবর জানিয়ে দিয়েছে। এমন একটা ঘটনা যেই করেছে, তাকে বাঁচতে দেওয়া হবে না। চেরির মা কাঁদতে কাঁদতে যখন ক্লান্তপ্রায় মুনিয়া বেগম ছুটে গেলেন নিজের মেয়ের কাছে। ডাক্তার তো বলেছে মেয়েটার জ্ঞান ফিরেছে, কথা বলতে চায়। মেয়েটাকে অবশ্যই সাহস দিতে হবে। মুনিয়া বেগমের পিছে পিছে তুহিন, দিশান, ত্রিশান সবাইই গেল। এমনকি এতক্ষণের কাঁদতে কাঁদতে ক্লান্ত হওয়া চেরির মা অবনী বেগমও গেলেন নিজের বড় জায়ের হাত ধরে। সৌদাগর বাড়িটা এমনই, এখানে আমি তুমি বলে কিছু নেই, এখানে সবাই মিলে আমরা। নারী মহলে কথা কাটাকাটি, কিঞ্চিত রেশারেশি থাকলেও বাড়ির বাচ্চাদের প্রতি সবাই সহনশীল, নমনীয়। একরকমের ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য। চিত্রার অনবরত শ্বাস নেওয়ার ভঙ্গি বলে দিচ্ছে মেয়েটা কতটা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে। মুনিয়া বেগম এসেই মেয়ের ডান হাতটা চেপে ধরলেন। এতক্ষণের শক্ত, দৃঢ় মানবী মেয়ের অসহায়ত্ব দেখে ঝোড়োঝড়ো করে কেঁদে দিলেন। মুঠোয় রাখা মেয়ের হাতটা পরম স্নেহে কতক্ষণ আদর করে দিল। খুব যত্নে চুমু এঁকে দিল। চিত্রা কোনোরকমে উচ্চারণ করল, আমার চেরি কেমন আছে আম্মু? অবনী বেগম এগিয়ে এলেন। এতক্ষণ তার মুখে যে ভয়াবহ কান্নাটা ছিল, এখন সেটা গিলে ফেলেছে। চিত্রার মাথায় হাত বুলিয়ে ক্ষীণ স্বরে বললেন, সবাই ভালো আছে, তুই চিন্তা করিস না, সুস্থ হয়ে উঠো। চিত্রা ছোট চাচির দিকে তাকাল। ঠোঁট ভেঙে তার কান্না এলো। ছোট চাচি যে খুব সাবধানে মিথ্যে কথা বলার প্রয়াস চালিয়েছে সেটা বুঝতে তার বাকি রইল না। তন্মধ্যেই চিত্রার কক্ষে হুড়মুড় করে প্রবেশ করল চিত্রার বাবা নুরুল সৌদাগর। এসেই মেয়ের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমার কলেজের সামনে নাকি কোন বখাটে ছেলের সাথে আজ ঝামেলা করেছ? এটা কি সত্যি? এমন ভয়াবহ সময়ে এই প্রশ্নটা যেন নেহাতই বেমানান মনে হল। চিত্রা কেবল ফ্যালফ্যাল করে তার বাবার দিকে তাকিয়ে রইল।
এই মুহূর্তটাতে বোধহয় সে বাবার স্নেহ ছাড়া কিছুই প্রত্যাশা করেনি। নুরুল সৌদাগর স্থান, কাল, পাত্র ভুলে চেঁচিয়ে উঠল। ধমকে বলল, তুমি নিজেই যেচে বিপদ ডেকেছ, তোমার সাথে ভুক্তভোগী ওই নিষ্পাপ দুটি মেয়েও। তোমাকে বারবার বলেছি সাবধান হওনি। সব জায়গায় দেখিয়ে গেছ নিজের দোষীপনা। খুব সম্ভবত আজ সকালে যে ছেলের সাথে ঝামেলা করেছ সেই এ কাজটা করেছে। নিজে যেচে বিপদ এনেছ, এবার ভুগতে থাকো। আমার তো আফসোস হচ্ছে ওই মেয়ে দুটির জন্য। পুড়লে তুমি একাই পুড়তে, ওদের তো দোষ ছিল না। কক্ষে অবস্থানরত প্রতিটি মানুষ অবাক হয়ে নুরুল সৌদাগরকে দেখে গেল। বাবার এমন উক্তি আদৌ সাজে? তাও মেয়ের এই অবস্থায়? নীরবতাকে আরেক ধাপ অবাক করে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা বাহার ভাই বলে উঠল, এমন বাবার মেয়ের কেবল পুড়ে যাওয়া না, মরে যাওয়া উচিত। বাহারের কথায় মিষ্টি হাসল চিত্রা। বাচোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। কাপা কণ্ঠ, মুখে হাসি নিয়ে সে বলল, আমিন। নীরবতা বাড়ল, বিষাদ বাড়ল। চিত্রা অনুভব করল, শরীরে পড়া অ্যাসিডও বোধহয় এত জ্বালায়নি যতটা বাবার কথা জ্বালিয়েছে। চামড়া পুড়ে যাওয়ার জ্বালার চেয়ে হৃদয় পুড়ে যাওয়ার ব্যথা বেশি। চামড়ায় প্রলেপ লাগানো যায়, হৃদয়ের গতি কি? কেবল ক্ষত বয়ে বেরানো ছাড়া। মরার মতো বাইচ্চা আছি। আর মারবি কি? শরীর থেকে আত্মাটাই তো বের হওয়ার বাকি। বেঈমান ভরা দুনিয়ায় সব আঘাতে ভরপুর। যে যার মতন আঘাত দিচ্ছে, পারছে যতদূর। গিটারের শব্দটা থামল, পরিবেশে তখনও অভিযোগের সুরগুলো ভেসে বেড়াচ্ছে। অভিযোগ করা মানুষটা নিশ্চুপ, নিরুত্তর। মধ্যরাতে শোষো করা বাতাসের কারণে মাঝে মাঝেই গানের তাল কেটেছিল, কিন্তু অভিযোগের ঝুড়ি হালকা হয়নি। অভিযোগগুলো বেশ শক্তপোক্ত কিনা। ফোনের স্ক্রিনে ছোট্ট মেসেজ আসতেই কালো, আধারিয়া স্ক্রিনটাতে আলো জ্বলে উঠল। তত প্রয়োজনীয় বার্তা না, ইন্টারনেট প্যাকেজের মেসেজ। বাহার দৃষ্টি রাখল ফোনের স্ক্রিনটাতে। রাত ৩:07। রাতটা কেমন ফাঁকা ফাঁকা, পানসে, বিষণ্ণ লাগছে যেন। ছাদের হরেক রকমের ফুল গাছের ফুলগুলো থেকে মিশ্রিত একটা ঘ্রাণ ভেসে আসছে। মিশ্রণের কারণে ঘ্রাণটা ঠিক মিষ্টি লাগছে না, বরং কিছুটা উদ্ভটি লাগছে। বাহার মুখচোখ কুচকাল। এই হরেক রকমের ঘ্রাণের থেকে তার পুড়ে যাওয়া নিকোটিনের ঘ্রাণটা বোধহয় বেশিই ভালো। হুট করেই ভীষণ ধোঁয়া উড়ানোর তৃষ্ণা পেল তার। প্যান্টের পকেট তন্নতন্ন করে সে দেশলাইয়ের বাক্সটা ছাড়া আর কিছুই পেল না। প্রয়োজনের সময় প্রয়োজনীয় জিনিসটা না পেলে বিরক্তের স্রোত বয়ে যায় শরীরে। বাহারের ক্ষেত্রেও তাই ঘটল। বিরক্তিতে কপাল কুচকাল। দুপুরেই তো সিগারেটটা শেষ হলো, তারপর এত অঘটনের কারণে আর কেনা হয় না। ভাবতেই একটা হতাশার শ্বাস বেরিয়ে এলো। এই মুহূর্তে সিগারেটটা বেশিই প্রয়োজন। পানসে রাতটাকে ধোঁয়ায় উড়িয়ে দিলেই বিষণ্ণতা কিছুটা কমবে। এলোমেলো ঝাঁকড়া চুলগুলো থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ে গায়ে জড়ানো টি-শার্টটার অনেক অংশই ভিজে গেছে। সেদিকে খেয়াল দিল না বাহার, বরং আস্তে ধীরে পা ফেলে সে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নিচে চলে এলো। চিত্রাদের বাড়ির ছাদে যেতে হলে তাদের মেইন দরজার বাহিরে এসে সিঁড়ি বেয়ে যেতে হয়। সেই সুবাদে বলা যায় কে কখন ছাদে যায় আসে তা এতটা বুঝতে পারে না ঘরের ভেতরের লোকজন। ছাদ থেকে নেমে যেই না মেইন গেট পার হয়ে বাহিরে যেতে নিবে তন্মধ্যেই চিত্রাদের বাড়ির বৃদ্ধ দারোয়ান বাহারকে ডাক দিল। বাহার চাচা, আম্মাজান গো, কি খবর? আপনি তো দেইখা আইছিলেন তাই না? যেতে যেতেও থেমে দাঁড়ালো বাহার। বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়ার মানুষটার দিকে তাকাল। রাতের রাস্তার সোডিয়ামের হলদেটে আলোয় লোকটার কালো কুচকুচে মুখটা চিলিক দিয়ে উঠল। বৃদ্ধ দারোয়ানের চোখের কোণে অশ্রুদের ভিড় চোখ এড়ায়নি বাহারের। বাহার অনেকটা এগিয়ে গিয়েছিল বলে লোকটা থেকে বাহারের অবস্থান প্রায় ৭-৮ হাত। বাহার পিছিয়ে এলো। বৃদ্ধ দারোয়ানের বরাবর দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনি ঘুমাননি চাচা? না চাচা,
বাড়ির ফুল গুলানের এই অবস্থা, আমি কেমন কইরা সুখের নিদ্রা যামু কও? লোকটার কথায় বাহার কিঞ্চিত অবাক হল। বাড়ির সামান্য দেহরক্ষী অবধি মেয়েগুলোর চিন্তায় ঘুমায়নি, অথচ সে দিব্যি এসে 1 ঘন্টা ঘুমিয়ে নিল। অদ্ভুত। কইলা না তো চাচা, আম্মারা ভালো আছে? বাহার মুখ ছোট করল, বিরস মুখে উত্তর দিল, না চাচা, তত ভালো নাই। তবে অহির ততটা ক্ষতি হয়নি। সে কালপরশুই বাসায় চলে আসতে পারবে। চেরি আর চিত্রারই অবস্থা খারাপ। বৃদ্ধ লোকটা ফ্যালফ্যাল করে কেঁদে দিল। চোখের পানিগুলো বাহারের কাছে মুক্তোর দানার মতন লাগল। সে কেবল নির্বিশেষ তাকিয়ে রইল ক্রন্দনরত আবু চাচার দিকে। পুরুষ মানুষদের কান্না করাটা ঠিক মানানসই না হলেও আবু চাচার কান্নাটা বেশ মায়া মায়া। কালো কর্কশ মুখটার দিকে তাকালে কোনো টান অনুভব না হলেও কান্নার মাঝে অগাধ ভালোবাসা আছে। বাহার লোকটার ডান বাহুতে ভরসার হাত রাখল, আশ্বাস দিয়ে বলল, কান্না করবেন না চাচা, আল্লাহ রে ডাকেন। কান্না করে আর কিবা হবে? আবু চাচা নিজের ডান হাতের তালুর সাহায্যে চোখের অশ্রুবিন্দুগুলো মুছল। তবুও ভিজে ভিজে জলবিন্দুগুলো লেপ্টে আছে গালে। কান্না থামিয়ে লোকটা ভীষণ অসহায় কণ্ঠে বলল, জানো বাবা, এ বাড়ির মানুষগুলা বড্ড ভালো। ওহি মামুনি শান্ত ছিল ছোটবেলা থেকে। ওর জন্য কারো চিন্তা ছিল না, কিন্তু চিত্রা মামুনি ছিল অনেক দুষ্টু। একটু চোখের পলক পড়তেই মেয়েটা গেইটের বাহিরে চলে যেত। অনেক নাকানিচুবানি খাওয়ালেও দিনশেষে মেয়েটা কত যত্নশীল ছিল। আর চেরি মামুনিরে তুমি দেখলাই, ও গো এত বিপদ হইব ভাবি নাই। সবই পাপের ফল বুঝলা। বাপমায়ের পাপ সন্তানরে ধরে। শেষের কথাটুকু বাহারের মনে দারুণ সন্দেহ জাগালো, কিন্তু সে প্রকাশ করল না। কারণ সে এতটুকু জানে, আবু চাচা অনেক বিশ্বস্ত লোক। যে বাড়ির নুন খায় সে বাড়ির খারাপ চাইবে না। হয়তো এখন অতি আবেগে কথাটা বের হয়ে গেছে, না হয় এটাও বের হতো না। মনুষ্য জাত এমনই, এদের আবেগের স্রোত এত বেশি যে আবেগের বশে এদের বিবেকের মাঝে মাঝে কার্যক্ষমতা লোপ পায়। বাহার আবু চাচাকে ঘরে পাঠিয়ে নিস্তব্ধ রাস্তায় পা বাড়াল। ঘুমিয়ে আছে রাতের শহর, তাই তো এত নিশ্চুপ। চিত্রাদের রাজধানীর নামকরা প্রাইভেট হসপিটালে ট্রান্সফার করা হয় নুরুল সৌদাগরের হম্বিতম্বিতে। কোনোমতেই সে এই সরকারি হসপিটালে মেয়েদের রাখবেন না। ভালো চিকিৎসা পেতে হলে তার মতে প্রাইভেট হসপিটালের বিকল্প নেই। বাহারের তখন এসব জিনিসগুলো একটু বেশি বেশিই মনে হয়েছিল। যে বাবার মেয়ের বাঁচা মরা নিয়ে ভাবনা নেই, তার হসপিটালের পরিবেশ নিয়ে ভাবনাটা নেহাতই হাস্যকর মনে হল। এমন গা ঝালানো আদিক্ষেতা বাহারের ঠিক সহ্য হয়নি, তাই সে রাত 11টার দিকেই চলে এসেছে। বাড়িতে আপাতত চাঁদনি, ফুপুর ছেলে অনয় আর চাঁদনির স্বামী ছাড়া কেউ নেই। সবাই হসপিটালে। চিত্রার বড় চাচাও চলে এসেছে। চিত্রার ছোট চাচাকেও জানানো হয়েছে। উনিও যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবে। চিত্রাদের এলাকায় এত রাতে অবশ্য কোনো দোকান খোলা নেই। বড়লোকের অভিজাত এলাকা কিনা। বাহার চুলগুলো ঝাঁকাতে ঝাঁকাতে একটা বিরক্তের শ্বাস ফেলল। একটা বিদঘুটে রকমের শব্দ বের হয়ে এলো মুখ থেকে। পায়ের সামনে পড়ে থাকা খোলা বোতলটাকে ডান পায়ে লাথি দিয়ে তাচ্ছিল্য করে বলল, শালা বড়লোক হলেই ঝামেলা। সামান্য সিগারেট খেতে কিনা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হচ্ছে। সামান্য একটা সিগারেটই যদি না পাওয়া যায়, তবে তোদের এত বড়লোকই ভাবসাব দিয়ে কি লাভ? সিগারেট রাখে না ভদ্র এলাকা, অথচ এক একটা বড় বড় পার্টির নাম করে মদ খেয়ে টাল হয়ে থাকে। নারী নেশায় টাকা উড়ায়। সব রাতে করে, দিনেই এসব বড়লোকেরা সাধু সাজে। যত সব ফাউল লোকজন। আমাদের গরিবদের ধোয়া উঠানোর আনন্দটাও তাদের সহ্য হয় না। গরিবদের শখ, আহ্লাদ, খুশিতে লাথি মেরাই যেন এদের চিরসুখ। অনির্দিষ্ট, গন্তব্যহীন হেঁটে অবশেষে বড় রাস্তার মোড়ে খুপড়ির মতন চায়ের দোকানটা খোলা পেল বাহার। সেখান থেকে 1 প্যাকেট সিগারেট কিনে যেই না বাড়ির পথে পা বাড়াতে নিল, হঠাৎ মনে হল তখনের অতিকষ্টে মিষ্টি হাসি দেওয়া মেয়েটাকে একটু দেখতে যাওয়া উচিত।
কি নিদারুণ কষ্টই না মেয়েটা পেয়েছে। আধা ঘন্টার পথ একা একা বেখেয়ালিভাবে হেঁটে অবশেষে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাল বাহার। অথচ বাহারের জীবনে এতগুলো দিনেও কোনো গন্তব্য ছিল না। এক রাতের মধ্যে কিছুক্ষণের জন্য হলেও বাহার ভাইয়েরও একটা গন্তব্য হল। ফোনের স্ক্রিনে সময় দেখার জন্য দৃষ্টি দিতেই দেখল একদম 4টা বাজে। ছোট্ট একটা শ্বাস ফেলল বাহার। অলস, ধীর, ক্লান্ত শরীরটাকে টেনে টেনে সাদা ধবধবে পরিষ্কার হসপিটালের 3 তলায় নিয়ে গেল। করিডোরে মানুষ নেই তেমন। বাহার যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে প্রায় অনেকটা দূরে তুহিন চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, তুহিনের কাঁধে মাথা রেখে দিশান ঘুমাচ্ছে। বাহার যতটুকু জানে হসপিটালের নিচে তলায় একটা বিরাট জায়গা আছে যেখানে রোগীদের সাথে আসা মানুষরা থাকে। হয়তো বাকিরা সেখানেই। বাহার ধীর গতিতে গুনে গুনে পা ফেলে চিত্রার কেবিনের সামনে দাঁড়াল। যেই না কেবিনের দরজা খুলতে যাবে, তুহিনের ঘুম ঘুম ভরাট কণ্ঠ ভেসে এলো। বাহার ভাই, আপনি যে। বাহারের ভরকে যাওয়ার কথা থাকলেও সে বেশ স্বাভাবিক রইল। দরজার হাতলেই হাতটা রেখে ঘাড় ঘুরিয়ে তুহিনের দিকে তাকাল। অতঃপর তার গম্ভীর পুরুষালী কণ্ঠে বলল, হ্যাঁ, দেখতে এসেছিলাম তোমাদের। তুমি বিশ্রাম করো। তুহিন আর কোনো প্রশ্ন করল না, প্রতিক্রিয়া জানাল না। বাহার ভাইয়ের কথা পালন করে সে আবার চোখ বন্ধ করে ফেলল। মিনিট 2 পেরুতেই ভারী ভারী শ্বাস ফেলল। বোধহয় ঘুমিয়ে গেছে। বাহারের হুট করেই মনে হলো এত রাতে আর দেখা করার প্রয়োজন নেই। যেই না সে হালকা খুলে যাওয়া দরজাটা আটকে দিয়ে চলে যেতে নিল, পেছনে থেকে মুমূর্ষু ডাক ভেসে এলো, বাহার ভাই। বাহার আর পা আগাতে পারল না। পিছে ঘুরে বিছানায় লেপ্টে থাকা চিত্রার দিকে তাকাল। মেয়েটা এত রাত অবধি জেগে আছে। মেয়েটার হাতে এই মোটা ব্যান্ডেজ। কাল হয়তো ওর আর চেরির সার্জারি নিয়ে আলোচনা হবে। বাহারকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্বিতীয় ডাক দিল চিত্রা, বাহার ভাই, আসেন। এমন ডাক ফিরিয়ে দেওয়ার আগ্রহ বাহারের মাঝে আর দেখা গেল না। সে ধীর গতিতে চিত্রার কেবিনে প্রবেশ করল। কেমন হিমশীতল রুমখানা। বাহারের এতক্ষণের কিঞ্চিত ঘেমে থাকা শরীরটা শিরশির করে উঠল কৃত্রিম শীতলতায়। বাহার যেতে যেতে একবারে চিত্রার বেডখানার সামনে গিয়ে দাঁড়াল। পা হতে মাথা অবধি মেয়েটাকে পরখ করে বলল, কেমন আছো? এমন অসময়ে অদ্ভুত প্রশ্নটা যেন বাহার ভাইয়ের মুখেই মানায়। ভোঁতা যন্ত্রণা নিয়ে বিষাদ হেসে চিত্রা উত্তর দিল, আমি তো সবসময় ভালো থাকি। তা ঘুমাও নি কেন? বাহারের প্রশ্নে চিত্রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বাহারকে বিব্রতবোধ করাতে বলে উঠল, আপনার অপেক্ষায়। বাহার হাসল। বাহার খুব সহজে হাসে না। আবার হয়তো হাসে কিন্তু চিত্রাদের বাড়ির মানুষদের সামনে তেমন হাসে না। মেয়েটা যে এমন যন্ত্রণার মাঝেও ঠাট্টা করছে তা বাহারের বেশ লাগল। বাহারও উত্তরে বলল, বাহারের অপেক্ষায় থেকো না মেয়ে, কংক্রিটের হৃদয় তো আবেগ ছোঁয় কম। অঘোষিত অপেক্ষাদের পরে মৃত্যু হবে। অথচ তুমি তো পুষ্পপ্রেমী, কাটায় কেন এত ঝোঁক? মিষ্টতা নিতে না হয় একটু আধটু কাটার ঘা হলই, এতে যদি আস্ত একটা বাহার ভাই পাই তাতে ক্ষতি কি? বাহার কিন্তু পুড়িয়ে দিতেই জানে কেবল। কতটা পুড়ায় বাহার? সিগারেটের মতন? নাকি তার চেয়েও বেশি? বাহ, আজ মেয়েটা কথায় জেতার বুদ্ধি করেছে বোধ হয়। বাহার চিত্রার অসুস্থতায় জীর্ণশীর্ণ হয়ে যাওয়া মুখটার দিকে তাকাল। খুব ক্ষীণ, স্থির কণ্ঠে বলল, রঙ্গনা যদি জ্বলতে আসে তবে কিঞ্চিত না হয় কম পুড়াব। চিত্রা ফিক করে সকল যন্ত্রণা ভুলে হেসে উঠল। বাহার সেই মুখটার দিক থেকে চোখ সরিয়ে চলে যেতে যেতে ধীর স্বরে গাইল, কথা হবে, দেখা হবে। প্রেমে প্রেমে মেলা হবে। কাছে আশাআশি আর হবে না। চোখে চোখে কথা হবে। ঠোঁটে ঠোঁটে নাড়া হবে। ভালোবাসাবাসি আর হবে না। চিত্রা যাওয়ার পানে তাকিয়ে রইল কতক্ষণ। আপন মনেই প্রশ্ন তুলল, সত্যিই হবে না?
বাহার ভাই? উত্তর এলো না এ প্রশ্নের, কারণ মানুষটা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছে। বয়ঃসন্ধির রঙ্গনার চোখ ঝাপসা করে জল এলো। ঠোঁট ফুলিয়ে বলল, আমি ভালো নেই, বাহার ভাই। ভালো নেই আমি। আরও একটা দিন এলো হাজারো আশঙ্কা নিয়ে। চেরির অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। চিত্রারও তেমন হুঁশ নেই। গতকালও মেয়েটা যতটুকু ভালো ছিল আজ তার একাংশও ভালো নেই। সারাটা দিন সকলের কেবল সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে গেল। কোনো ভালো খবর যেন আসে সে আশায়। বাহারকে সারাদিনও আর দেখা যায়নি। আসেনি হসপিটাল। নুরুল সৌদাগর ইনভেস্টিগেশনে নেমে গিয়েছেন খুব কঠিনভাবে। হুট করেই বিকেলে পাওয়া গেল আরও একটা চাঞ্চল্যকর খবর। মহিন নাকি আজ ভোরেই সিলিং ফ্যানের সাথে ঝুলে গিয়েছে। পুলিশ যখন তার খোঁজে তার বাসায় গেল তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নুরুল সৌদাগরের সন্দেহের খাতায় ছিল কলেজের বখাটে ছেলেটা এবং মহিন। বখাটে ছেলেটা নাকি চিত্রার এমন ঘটনা শোনার পরই উধাও হয়ে গেছে, আর মহিন তো মৃতই। খুব সহজ সরল কেসটা হুট করেই জটিল হয়ে গেল। মহিনের মৃত্যুটা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে সাড়া পড়ে গেল। সব গুছিয়ে থাকা জিনিস যেন হুট করেই এলোমেলো হয়ে গেল। চিত্তচিরে চৈত্র মাস। মম সাহা। পর্ব 6-13। ভাদ্র মাসে প্রকৃতি বোধহয় একটু বেশিই উত্তপ্ত থাকে। বাহিরের প্রকৃতি রোদে পুড়ে যেন ছারখার হয়ে যাচ্ছে। হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ। হসপিটালটা বেশ শুনশান। কোনো অহেতুক শব্দ নেই, কথাবার্তা নেই। সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে। তন্মধ্যেই তাদের কুটুম বাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে। নুরুল সৌদাগর তার ফরমাল পোশাকটা নিয়েই দেয়ালের সাথে লাগানো চারপায়ার উপর চিন্তিত মুখে বসে আছে। তার যেন মনে হচ্ছে, যে রহস্যের গর্ত সে খুঁড়েছে তা এত সহজে সমাধান করা যাবে না। খুব গভীরে হয়তো যেতে হবে। নীরবতার জাল কাটল। আফজাল সৌদাগর গুরু গম্ভীর কণ্ঠে বলল, এখন তো আমাদের একটু ও বাড়িতেও যাওয়া উচিত। অথচ মেয়ে দুটোরই জীবনমরণ অবস্থা। কি যে করব বুঝে উঠতে পারছি না। ভাইজান, মহিনের লাশ পোস্টমর্টেম করাতে নেওয়া হয়েছে। খুব সম্ভবত আজ দেওয়া হবে না। কাল লাশ আসবে। তাই আজ না গেলেও সমস্যা নেই। তাছাড়া চাঁদনি আর মাহতাব তো গিয়েছেই। নুরুল সৌদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়াল আফজাল সৌদাগর। খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেন। কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সৌদাগরকেই প্রশ্ন করলেন, আচ্ছা, তুমিও তো গিয়েছিলে আজ মহিনদের বাড়িতে, তাই না? ঠিক কি কি দেখেছিলে বা হয়েছে? হ্যাঁ, আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য। যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল, সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মহিনেরই ছিল। আর যেহেতু চিত্রার কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে, তাই দ্বিতীয় সন্দেহ করেছি ও ছেলেকে। কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল, যার ফলস্বরূপ সে পালিয়েছে। এখন আমরা এটা ভাবতে পারি যে, সে যেহেতু পালিয়েছে, আসল দোষী সে। কিন্তু তা নাও হতে পারে। কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করেও অপরাধী হয়ে যায়। যেমন ধরেন ছেলেটা, সে হয়তো ভয় পালিয়েছে, কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি। আবার হয়তো সেই অপরাধী। ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মহিনের দিকে। তাই আজই চলে গেলাম ওদের বাসায়। দেখি চাঁদনির শাশুড়ি দরজা খুলেছে। মহিনের কথা জিজ্ঞেস করাই মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছে, পরে নিজেই মহিনের রুম দেখিয়ে দিয়ে বলছে মহিন নাকি উঠেনি, এখনো ঘুমে। আমরা কয়েকবার মহিনকে ডাকলাম, সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম। দরজা ভেঙে উদ্ধার করলাম মহিনের মৃতদেহ, যা ঝুলেছিল সিলিং ফ্যানের সাথে।
মহিনের মা সাথে সাথেই জ্ঞান হারান। আমরাও ভীষণ অবাক হলাম। কি ভেবেছি আর হলো কি। চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলেন। নুরুল সৌদাগরের কথা শেষ হতেই আনমনেই সবার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হাসিখুশি পরিবারটায় যেন হুট করেই দুর্যোগ নেমে এলো। দীর্ঘ 2 ঘণ্টার অপেক্ষার অবসান ঘটিয়ে তন্মধ্যে থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তাররা। বিচলিত, শঙ্কিত প্রাণগুলোর হৃদয় মাঝে লুকায়িত ভীতি যেন আরও বাড়ল। তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন, আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি। আশা করা যায় কোনো একদিন সে আবার আগের মতন দুহাতে ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবেন। উপস্থিত প্রাণগুলোতে পানি এলো। ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জুড়ে। সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শুকরিয়ায় ভরিয়ে দিল। এ যেন উৎসব মুখর পরিবেশে রূপান্তরিত হল। সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সৌদাগর গম্ভীর কণ্ঠে বললেন, চেরির কি খবর? বাচ্চাটা ভালো আছে তো? উৎসবে আবার ভাটা পড়ল। সত্যিই তো, একজনের হালচাল শুনেই সবাই এত খুশি হয়ে গেল, অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে। নুরুল সৌদাগরের প্রশ্নে মুখ ছোট হয়ে এলো ধবধবে ফর্সা ডাক্তারের। মুখ কালো করে বলল, চেরির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না। ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে। আর সে চামড়া যদি এমন ভয়ানক একটা পানীয়ের শিকার হয়, তাহলে তো বুঝতেই পারছেন। সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে, সেটাই মিরাক্কেল। সবটাই সম্ভব হয়েছে অ্যাসিডের পর সে স্থানে পানি ঢালার কারণে। না হয় বাচ্চাটার শ্বাসনালীও একবারে পুড়ে যেত। আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি, অ্যাসিডের তত উন্নত চিকিৎসা এখনো বাংলাদেশে প্রচলন হয়নি। আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন। ডাক্তারের কথা থামতেই হাউমাউ করে কেঁদে উঠল চেরির মা অবনী বেগম। মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদিজা বেগমও। আফজাল সৌদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন। সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে। মিনমিন করে সে বলল, সব পাপের ফল, পাপের ফল। আজ সারাটা দিন বাহারের ছায়ার দেখাও পায়নি কেউ। সে তার ব্যক্তিগত কাজ, পড়াশোনা, টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল। এ নিয়ে চিত্রা রানীর ভীষণ অভিমান জমেছে। অথচ দিনরাত সে জপে যায় বাহারকে তার পছন্দ না। মেয়ে জাত সবসময় অতিরিক্ত বুঝদার হওয়ার পরও নিজেদের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না। আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আরও জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে। চিত্রাও তার বহির্ভূত নয়। তার উপর আবার টিনেজার। বয়ঃসন্ধির অনুভূতি একটু বেশিই হয়। আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে। চোখ তো নয় যেন রঙিন চশমা। রাত তখন 1:30। হসপিটালের করিডোর জনমানবহীন। চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে। কেবল ওহি থেকে গেছে চেরির সাথে। আর তুহিন এবং চিত্রার মা নিচে বিশ্রাম নিচ্ছেন। চিত্রার চোখে ঘুম নেই। সারাদিন শুয়ে থাকতে থাকতে পিঠ তার অবশ হয়ে আসছে যেন। ওহি আপা কিছুক্ষণ পর পর এসে দেখে যাচ্ছে, আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আবার ছুটে যাচ্ছে চেরির কাছে। চেরির আম্মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে। আর চিত্রার মাও তো 2 দিন যাবত এ হসপিটালেই পড়ে আছেন। তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্য। চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবে চোখ বন্ধ করল, রুমে কারো বিচরণ অনুভব করল। বন্ধ করে রাখা চোখের পাতা নিমিষেই খুলে ফেলল সে। তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভরকেও গেল। চিত্রাকে সজাগ দেখে ভ্রু কুচকাল বাহার। বিস্মিত কণ্ঠে বলল, আজও ঘুমাওনি? আজও যদি বলি আপনি আসবেন বলে ঘুমাইনি। বাহার হাসল। পরনের টি-শার্টটা ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়াল। ঠাট্টার স্বরে বলল, ইস, তাহলে তো আসা উচিত হয়নি।
তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল। সারাদিনে যা ভেঙেছেন তাও বা কম কিসে? চিত্রার ঠোঁট ফুলানো গাঢ় অভিমানী বাক্যে বাহার তেমন একটা পাত্তা দিল না, বরং বেশ গাছাড়া ভাবে বলল, নিজ ইচ্ছায় পাগলও নিজের ক্ষতি করে না, অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ। তার দায়ভার তো আর আমি নিব না, তাই না? বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা। ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয়। চিত্রার মুখের লজ্জার আভাস যেন বাহারের বুঝতে বাকি রইল না। তাই বাহার কথা ঘুরিয়ে বলল, তা মেয়ে, আজ কেমন আছো? ভালোই আছি। আপনি? তুমি জানো না মেয়ে, কাউকে এ প্রশ্নটা করা উচিত নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা। আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে। একজনকে দিয়ে মিথ্যা বলানোটাও কিন্তু পাপ। বাহারের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হল চিত্রা। ঝাঝালো কণ্ঠে বলল, তো আপনি কেন করছেন? সেধে সেধে পাপ কামাতে আসছেন কেন? আমি সবসময়েরই পাপী বান্দা। পাপ করা যার নিয়ম। তুমি তো পবিত্র, তোমার কি পাপ করা সাজে? বাহারের কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা। বাহার উচ্চস্বরে হেসে উঠল। বুক হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলল, উফ, এখানে লেগেছে মেয়ে। বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল। পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল সে। বাহার কিছুক্ষণ অপলক সে হাসির দিকে তাকিয়ে রইল। অতঃপর সিগারেট বের ঠোঁটের ভাঁজে চেপে ধরল। বুক পকেট থেকে দিয়াশলাইয়ের বাক্সটা বের করতে করতে বলল, মেয়ে জাতির যেন স্বভাবই এটা, হেসে দিয়ে পাহাড় ভাঙে। অথচ আমি নষ্ট পুরুষ। চিত্রা ফ্যাল ফ্যাল চোখে তাকাতেই বাহার দরজার বাহিরে চলে গেল। চিত্রা কেবল তাকিয়ে রইল হা করে। লোকটা কি যেন বলে, তা অর্ধেকই চিত্রার মাথার উপর দিয়ে যায়। নতুন একটা সকাল, আহাজারিতে পরিপূর্ণ। মহিনের কাটাছেঁড়া লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনে রাস্তাটায়। মহিনের মা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছে। চিত্রার বড় চাচা, চাচি, তুহিন, বাহার সবাই এসেছে। মহিনের জন্য সবারই খারাপ লাগছে। নুরুল সৌদাগরও ততক্ষণে উপস্থিত হয়েছেন, হাতে তার পোস্টমর্টেম রিপোর্ট। রিপোর্টের মৃত্যুর কারণ দেখে সে হতভম্ব। প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ। চারদিকের কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য। হাহাকারে হাহাকারে ভরে উঠা মানুষজন চুপচাপ, নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা। সন্তান যেমনই হোক, বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার। সেই জলজ্যান্ত উপহার যখন বিদায় জানায়, তখন কোন বাবা মাই বা মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি? তেমনি মানতে পারেনি লতা বেগম। ছেলের মৃতদেহটা দেখার পরপরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন। ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দুচোখ মেলে। বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন। কারো সাথে কথা বলেননি, চিৎকার চেঁচামেচি করেননি। একদম চুপচাপ, স্থির হয়ে গেলেন পাহাড়ের মতন দীর্ঘদেহী মহিলাটা। চাঁদনির স্বামী মাহতাবু ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি, তাও আবার খুন। পোস্টমর্টেম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা, তখন থেকেই প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। মহিনের লাশটা কবর দিয়েই আফজাল সৌদাগর নিজের মেয়েসহ, মেয়ের শাশুড়ি, স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন। মানুষ হারানোর শোক যে বড় শোক, তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে। কিন্তু যতদিন এই শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহীনে, ততদিন অন্তত সে মানুষটাকে আগলে রাখতে হয়। শোক জিয়ে রেখে যদি কোনো মানুষ একাকিত্বে আবদ্ধ হয়ে যায় তাহলে সে মানুষ আর খুব বেশিদিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না। সৌদাগর ভিলা বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম। যে বাড়ির প্রতিটা ইট, সিমেন্ট কেবল বহন করে হইচই, রমরমা এক পরিবারের স্মৃতি। আজ সে বাড়ি শোকের নিকষ কালো আধারে নিমজ্জিত। সৌদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ, অবনী, নিজের টানটান বিছানায় পা গুটিয়ে বসে আছেন।
সামনে তার ছড়ানো ছিটানো কত রকমের স্মৃতির স্তূপ, চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা। ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট্ট ছোট্ট জামাকাপড়গুলো বুকে জড়িয়ে ধরছে, কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খলভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছে বুকের সবটুকু স্নেহ ঢেলে। মনে পড়ে কত স্মৃতির কোলাহল। চেরি বুঝো হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি, ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা। কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরত বাবার কোলে ঘুমানোর, কত রাত ভোর হয়ে যেতে অবনী বেগমের মেয়ের অবুঝ বায়নার অতিষ্ঠতায়। মাঝে মাঝে দুয়েক ঘা বসিয়ে দিতেন মেয়েটার পিঠে। আজ সেই স্মৃতি কেবল অভাগিনী মায়ের কান্না বাড়াচ্ছে। বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের, নিজের মন মতন চলে, কিন্তু ছোট্টটা যে খিলখিল হাসি আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোণাগুলো। অবনীর পাশের রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে। সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল, ভারী। মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর 6 আগে। তারপর থেকেই পুরো সংসারে ছেলে দুটোকে নিয়ে সে একা। সাধ করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন। এই তো কদিন আগেই বছর 1 হল। কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল। সন্তানের শোক বোধ হয় এত সহজে ভুলা যায় না, তাই হয়তো এত বিধ্বস্ততা মহিলার। চিত্রার মা বাড়ি নেই, হসপিটালেই তার অবস্থান। মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন। বরাবরই সে অন্যান্যদের তুলনায় একটু শক্ত ধরনের, তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি। পেশায় সে একজন কলেজ প্রফেসর, এজন্যই বোধহয় একটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত। আফজাল সৌদাগরের স্ত্রী রোজা সৌদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন। চাঁদনিরও তো এই শরীরে কম ধকল গেল না, মেয়েটারও তো কারো সাথ প্রয়োজন। চিত্রার ফুপি আমেনা রহমান ও তার ছেলে সমেত চাঁদনির ঘরে বসে আছেন। আমেনা রহমান ডিভোর্সি নারী। স্বামীর ঘর থেকে 1 বছরের সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে। অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে। অতঃপর ভাইদের আশ্রয়ে ঠাঁই পেয়েছেন সে। অভাগিনীর খাতায় তার নামটাও নির্দ্বিধায় লেখা যায়। ভাইয়ের বউরা যতই ভালো হোক, মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না। আসলে মানুষ জাত এমনই, সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই। হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ, তাতে কি আসে যায়? সুযোগকে কাজে লাগানোটাই হলো আসল কাজ। পুরো বাড়িতে সবাই যার যার মতন শোকে ডুবে আছেন। প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে, অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায়। বাড়ির ছাদে চিলেকোঠায় অবস্থানরত ছন্নছাড়া ছেলেটারও বোধহয় এমন কত শত ঘটনাই আছে যা শোকের খাতায় বিশ্রীভাবে লেপটানো। অথচ ছেলে বলেই শোক দেখানোর অধিকার তার নেই। বাহার ভাই প্রতিদিন সন্ধ্যা বেলা কিংবা রাতে গোসল করেন। আজও নিয়মের ব্যতিক্রম হয়নি। গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে। বইয়ের সারির সবচেয়ে প্রথম বইটাই হাতে নিলেন, চাকরির বই। বইটা কতক্ষণ মেলে ধরলেন, পাতা নেড়েচেড়ে দেখলেন, কিন্তু পড়াতে সে মন বসাতে পারল না। ডান হাতের কনুইয়ের দিকে কেটে যাওয়া জায়গাটাতে যেন হুট করেই জ্বালা বাড়ল, সাথে জ্বালা বাড়ল বুকের পাঁজরে। হাতের বইটা বেশ শব্দ করেই ঘুণে ধরা টেবিলটার উপরে রাখল। বহুদিন পর আজ যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার হৃদ মাঝারে। কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই, কংক্রিটের হৃদয় কিনা। বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা করল, মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইল তাচ্ছিল্যের কষাঘাতে। কিন্তু আজ আর সে পারল না বরাবরের মতন সে কাজটা করতে। নিজের প্রতি নিজেই বিরক্ত হল। কাঠের চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়াল। টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করল। ভাঙা নড়বড়ে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নূপুর বের করল সে। কতক্ষণ, কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে। ঘরের স্বল্পদামি হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উকি দিয়ে উঠল মনে হয়।
বাহার ভাই কি কাঁদছে তবে? বাহার ভাইরা তো কাঁদতে জানে না। নূপুর দুটো নেড়েচেড়ে দেখে বাহার বুকের মাঝে জাপটে ধরে বিড়বিড় করে বলে। বেকারত্বের নৃশংসতায় বাহারদের নূপুর পোড়ানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে। দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর। অনুভূতির দাবানলে পুড়তে পুড়তে যে পাথর হয়ে উঠে অনুভূতিহীন। ভালো থাকিস, নূপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানিনী। বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে। দমকা হাওয়া বাহারের ঘরের বেশ কমদামি সস্তার অবগুণ্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায়। সাথে অটল বাহারের শরীরও শিরশির করে ওঠে। একটা রাত কত মানুষের হাহাকারের গল্পই না লিখে যাচ্ছে। পরিপূর্ণতার এ পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায়। রাত ছাড়া এ খবর কি আর কেউ জানে? তন্মধ্যেই বাহার ঘরের দরজায় ঠকঠক শব্দ হয়। ধ্যান ভাঙে বাহারের, ততক্ষণে শোকেদের মৃত্যু হয়েছে। বাহার তড়িঘড়ি করে নূপুর জোড়া আবার স্বস্থানেই রেখে দেয়। নিজেকে আগের মতন স্বাভাবিক করে দিয়ে দরজা খুলে। দরজা খুলতেই দেখে অহির হাতে খাবারের প্লেট, মুখে ক্ষীণ হাসি। বাহারকে দরজা খুলতে দেখেই অহির মুখের ক্ষীণ হাসি বিস্তৃতি লাভ করল। বাঁকা চোখে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কাঁদছিলেন বাহার ভাই? প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশিই ছিল। অথচ বাহারকে বিব্রতবোধ করাতে পারেনি সে প্রশ্ন। বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল, কাঁদছিলাম নাকি? কই, আমার তো মনে পড়ছে না। ওহি আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল, আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই। অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি। তা নিজের মতিগতি বুঝতে পারো তো? বাহারকে ভরকে দিতে চেয়ে ভরকে গেল ওহি নিজেই। আকস্মিক এই প্রশ্নটা যে সে আশা করেনি তার মুখের ভাবেই তা স্পষ্ট হল। বাহার অহির ভরকে যাওয়া মুখমণ্ডলে দৃষ্টি দিল। অহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ল, তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? অহির হাতের খাবারের প্লেট নড়ে উঠল। ফ্যাল ফ্যাল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে। মুখচোখ নিমিষেই শুকিয়ে গেল মেয়েটার। আমতা আমতা করে বলল, কেন বাহার ভাই? আমার প্রশ্নের উত্তর কি এটা হল? বাহারের জবাবে থম মেরে গেল ওহি। খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল, বাংলা ডিপার্টমেন্ট। ওহ আচ্ছা, বাংলা ডিপার্টমেন্ট। তা ব্রেইনফ্লুয়েন্স, দ্য সাইকোলজি অব মার্কেটিং, দ্য ম্যাজিক পাওয়ার অব সেলফ ইমেজ সাইকোলজি, মাইন্ড রিডার ইত্যাদি বইসমূহ কি বাংলা ডিপার্টমেন্টের? কই, আগে তো জানতাম না। নাকি নতুন করে যুক্ত হল? অহির মুখের ভয়ঙ্কর বিস্মতা চোখ এড়ায়নি বাহারের। বাহার যে ইচ্ছেকৃতভাবে অহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না অহির। কথা ঘুরানোর আপ্রাণ চেষ্টা চালানো শুরু করল মানবী। কিভাবে কি বললে বাহার ভাইয়ের মস্তিষ্কের তুখরতার কাছে বাজিমাত করা যাবে সে ভান্নাতেই মত্ত হল ওহি। এখন মনে হচ্ছে যেচে যেচে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার। বাহারও অহিকে সময় দিল। তার বাজের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অহির দিকে। ওহি ব্যান্ডেজ করা হাতটার উল্টো পিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুর মতন ঘামগুলো মুছে ফেলল। ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কতক্ষণ সে এধার ওধার তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, আসলে বাহার ভাই, এইগুলো তো আমার বই না, ভার্সিটির এক বড় আপুর বই। আমার সাইকোলজি সাবজেক্টটা বেশ লাগে তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম। আচ্ছা, তাই বলে এতগুলো বই? বাহ, ইন্টারেস্ট থাকা ভালো। তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে, তো ঝোঁক দেখি সাইকোলজির দিকে। ব্যাপারটা কেমন যেন না? শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না, আমার অভিভাবকদের। উত্তরটা বেশ শক্ত কণ্ঠেই দিল ওহি। অতঃপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের উপর রেখে মাথা নত করেই বের হতে নিলেই পিছু ডাকল বাহার, বেশ খোঁচা মেরাই বলল, সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ? আমি পুরোটা নকল মানুষ হলে
তুমিও পুরোটাই ভ্রম, ওহি। তুমি অকল্পনীয় ভ্রম। ওহি দাঁড়ালো, নরম চোখে তাকালো বাহারের দিকে। বিবশ হয়ে আচমকাই বলে উঠল, ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রতলে খারাপ হয় না, তাই না বাহার ভাই? বাহার উত্তর দিল না। উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না যেন। হেলতে দুলতে সে নিজের টেবিলের উপর বসল। ভাতের থালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে তুলে নিল। ওহি কেবল তাকিয়ে রইল এক ধ্যানে। বাহার ভাই মানেই যেন এক আকাশমুগ্ধতা। শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন, নুরুল সৌদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন। চোখমুখ তার কাট কাট, শক্ত। সারাদিন কেস নিয়ে ছুটাছুটি করে এই মাত্রই হসপিটালে এসেছে সে। চিত্রা তখন আধো ঘুম, আধো জাগরণে। বাবাকে কেবিনের দরজায় দেখতেই আধো ঘুম কেটে গেল তার। মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলেন না, বরং স্বাভাবিক কণ্ঠে বললেন, এখানে যে? এটা তো চেরির রুম না, এটা চিত্রার রুম। খোঁচা মারার জন্য যে কথাটা বলা সেটা বুঝতে বাকি রইল না নুরুল সৌদাগরের। কিন্তু সে স্ত্রীর কথার জবাব দিলেন না, বরং চিত্রার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, মহিনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল, চিত্রা। রাত গভীর থেকে গভীর হল, সাথে অনুভূতিদের ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবে চলতেই থাকল। ঘড়ির কাঁটায় তখন সময় 1:47। চিত্রার কেবিনের ভেতর চিত্রাসহ আরও দুটো মানুষও নিস্তব্ধ হয়ে আছেন। নুরুল সৌদাগরের কথা থামতেই বাহারের হুট করে আগমনে কথার স্রোত একটু ভিন্ন দিকে গেলেও অতঃপর তা আবার আগের জায়গাতেই এসে খুঁটি বাঁধল। মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কিক্ষণ। অতঃপর খুব ধীরে, ছোট কণ্ঠে বললেন, কি বলছো, বুঝে শুনে বলছো তো? নুরুল সৌদাগরের মুখচোখ তখনও কঠিন। কর্কশ কণ্ঠে সে জবাব দিলেন, প্রমাণ কথা বলছে, আমি না। মুনিয়া হতাশার শ্বাস ফেললেন। হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রার দিকে একবার দৃষ্টি নিবন্ধ করে ক্ষীণ স্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন, চিত্রার জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে? প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে, তাই যে কোনো পদক্ষেপই নিতে হতে পারে আমাদের। আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুঁড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন, খুশি হব। অন্তত এতটুকু তো বুঝব যে আপনারও ব্রেইন নামক কোনো বস্তু আছে যেটা যুক্তিও বুঝে। বাহারের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর। অথচ নুরুল সৌদাগরের তাতে যেন কিছু যায় আসেনি। সে স্বাভাবিকভাবেই বলল, আইন প্রমাণ চেনে। আর আপনি চেনেন মিথ্যা অহংকারে। কিসের আইন শেখাচ্ছেন আমাদের? আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চালাচল করে যে একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করেছে, সে মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে পিছে বা কোনো কিছুতে ছিল? বাহারের প্রতিটি কথা যুক্তিসঙ্গত, কিন্তু নুরুল সৌদাগরও দমে যাওয়ার পাত্র না। সে ইনিয়ে বিনিয়ে আরও কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিল মুনিয়া বেগম। মহিলাটা কেমন গম্ভীর স্বরে বলে উঠল, বড় আইনের কথা বলছো যে? অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম, নিজের বেলা আইন তোমার অন্ধ বুঝি। এ কেমন আইন? এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরুল সৌদাগর, বরং নিজের স্ত্রীর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলেন। এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দিবে, এটা যেন তার ধারণার বাহিরেই ছিল। অবশ্য কথায় আছে না, দেয়ালে পিঠ ঠেকে গেলে বিড়ালও সিংহ হয়ে উঠে, আর মুনিয়া তো বুদ্ধিমতী। চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকে শুনে গেল। এই ক্ষেত্রেই যেন তার তুমুল নীরবতা। বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কেন এত সংশয়, দ্বিধা তা জানা নেই চিত্রার। সে কেবল এতটুকুই জানে, বাবা মানেই ধারালো তীর, যা খণ্ডবিখণ্ড করে অষ্টাদশীর হৃদয়ে। নুরুল সৌদাগর যেন চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করেই কেবিনের বাহিরে চলে গেল। মুনিয়া বাঁকা হাসল। যে মানুষ নিজেদের অতীত ভুলে যায়, অতিরিক্ত উড়বার জন্য তার ডানায় অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নিজ দায়িত্বে। কিছু মানুষকে অতীত ভুলতে দেওয়া যাবে না। বাবা যেতেই হাফ ছেড়ে বাঁচল চিত্রা।
কেমন ঝিমানো কণ্ঠে বলল, আম্মু, আব্বু এমন করে কেন আমার সাথে? আমার দোষ কোথায়? তোমার দোষ আসলে না, দোষটা হলো গিয়ে আমার। আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি, তবে প্রেমিকা না। তাই হয়তো কেবল স্ত্রীর কন্যাকে সে গ্রহণ করতে পারেনি। মায়ের কথায় ভ্রু কুচকালো চিত্রা। কথাটা যে তার বোধগম্য হয়নি সেটা স্ফুর্তিত হল তার মুখমণ্ডলে। তবে বাহার বোধহয় আজ করল কিছুটা। তাই তো সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনার কথাই না হয় মানলাম আন্টি, স্ত্রীর সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছে না চিত্রার বাবা। তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়ার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক। তখন স্ত্রীপ্রেমিকার ভেদাভেদ হাওয়ায় মিলিয়ে যায় কেন? এখানে অবশ্য ছেলে মেয়ের বিভেদের কথাও আমি বলবো না, কারণ মেয়ে অপছন্দ হলে চেরি আর অহির নিয়মের ক্ষেত্রেও একই হতো। হিসেবটা কেমন গোলমেলে না আন্টি? বাহার ভীষণ চতুর ছেলে। তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিত হিমশিম খেল মুনিয়া বেগম। কথা কাটানোর জন্য সে কেবিন ছেড়ে চেরিকে দেখার অজুহাতে বেরিয়ে গেল। বাহার হাসল। সে জানত এমন কিছুই হবে। কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়াল। চিত্রারও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের উপর। বাহারের শরীরে ডালিয়া রঙের টি শার্ট, যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি। উচ্চতা অনেক হলেও সুঠাম দেহি বলা যাবে না তাকে। বেশি ছিমছাম গড়নের। গায়ের রঙও তো আর তত ফর্সা নয়। একদম সাধারণ একজন পুরুষ, অথচ কতটা চুম্বকের মতন আকর্ষণ শক্তি লোকটার ভিতরে। বাহার গলা পরিষ্কার করার মতন শব্দ করল। পকেট থেকে সিগারেট বের করে তাতে আগুন জ্বালাল। অতঃপর ফুঁক দিয়ে ধোঁয়া উড়াতে উড়াতে বলল, নারী তুমি হও যদি দাস, উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস। হুট করে এই দুলাইনের তাৎপর্যটুকু বোধগম্য হল না চিত্রার। সে ভীষণ অবাক হল। অবাক মিশ্রিত কণ্ঠেই বলল, এটা কি ছিল? ধরতে পারো সাবধান বাণী, যা তোমার জন্য ছিল। নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপসে চুপ করে থাকো, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে। তোমার প্রতি বিরক্তে আমি কত রকমের ঢেকুর তুলি। তুমি এত বিরক্তিকর কেন? বাহার ভাইয়ের মুখ চোখ ভাঁজ করা কথার ধরনে তেতে উঠল অষ্টাদশীর হৃদয়ে। অযাচিত আন্দোলন ঘোষণা করল, হৃদয় তোলপাড় করে। সে অসহ্য রকমের রাগ ঝেড়ে বলল, আমি বিরক্তকর? আমি? আপনি তো জলজ্যান্ত বিরক্তের কারখানা। আবার আসছে আমাকে বলতে। ভূতের মুখে রাম নাম। অথচ এই বিরক্তের কারখানাকে হৃদয় মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছ মেয়ে। চিত্রার কথা থেমে গেল। আকাশচুম্বী রাগ ফুরুত করে হাওয়ায় মিলিয়ে গেল। লোকটা উচিত সময়ে এত উচিত কথা বলে কিভাবে? অথচ চিত্রা ঝগড়ার সময়ে সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝেই ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে। চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে? তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব। বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত। তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে বুকের মাঝে আস্ত একটা রগরগে ঘা তৈরি করে দিচ্ছে, তার সামনে চুপ করে থাকাটা নেহাতই পরাধীনতা। অথচ তোমার এখন মুক্ত হয়ে উড়ার সময়। বাবাকে চিত্রা ভীষণ বেশিই ভালোবাসে, তাই হয়তো চেয়েও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না। অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষতবিক্ষত করে ফেলে। বাবার কথা মনে পড়লেই আকাশপাতাল আধার করে চিত্রার মন খারাপ হয়। তাই কথা ঘুরানোর জন্য চিত্রা বলল, আচ্ছা বাহার ভাই, আপনার সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়বেন কবে? যেদিন আর ভিতর পুড়বে না সেদিন আর বাহিরও পুরাব না। আপনারও তাহলে ভিতর পুড়ে? কেন মেয়ে, আমি কি মানুষ না? পৃথিবীর প্রতিটি মানুষেরই ভেতর পুড়ে। কেউ প্রকাশ করে আর কেউ গোপনে রাখে। বাহার ভাই, আপনি এত জটিল কেন? তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছ বলে। জানেন বাহার ভাই, আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন। আর তুমি আমার কাছে অলকানন্দা কিংবা সন্ধ্যার রঙ্গনা। ইস,
লোকটা যেন উত্তর তৈরি করেই এসেছে। এত বিব্রতকর কথা বলেও লোকটাকে বিব্রতবোধ করাতে না পেরে হতাশার শ্বাস ফেলল চিত্রা। হুট করেই তার মাথায় খেলে গেল দুষ্টবুদ্ধি। কিটকিটে হেসে বলল, আপনি কি জানেন, অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে। ফুলপ্রিয় অষ্টাদশীর কাটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের। তুমি কি জানো মেয়ে, চলতি পথে জাদুকর ভালোবাসা, প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে। মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা, হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে। তুমি লুটপাট হয়ে যাবে, তুমি চৌচির হয়ে যাবে। গানটা শুনেছিলে মেয়ে? তুমি আমার মাঝে ডুবতে এসো না, হারিয়ে যাবে। কি লাভ নিজেকে হারানোর, নিষিদ্ধতে আসক্ততা কেন মেয়ে? চিত্রা উত্তর দিল না। এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পাওয়া যায়। অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন? বাহার সিগারেটের শেষ টান দিয়ে পাশে থাকা বিনে ফেলে দিল। পকেটে দুহাত গুজে বের হতে নিলেই চিত্রা আনমনেই বলে উঠল, আপনি আমার হুট করে বুকের বাপাস ব্যথা, বাহার ভাই। আপনি আমার মন কেমনের রোগ। আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপি সাদা শাড়ি। আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল। আপনি আমার সহজ সরল অঙ্কের সারের দেওয়া লাল কালিতে ফুটে উঠা কিঞ্চিত ভুল। আপনি খুব খারাপের বহিঃপ্রকাশ, কিন্তু আপনি আমারই কেবল। বাহার যেতে নিয়েও ফিরে তাকাল। হাসল না, মুখ গম্ভীরও করল না, কেবল ধীর কণ্ঠে বলল, আমি তোমার চায়ের কাপের নীল রাঙা বিষ। যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত, অথচ তুমি পান করতে মরিয়া। শুনো মেয়ে রঙ্গনা, প্রেম ভালো, তবে তোমার প্রেমিক না। ভাদ্র মাস শেষ। সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন। দীর্ঘ 9 দিন পর চিত্রা পা রাখল নিজের শখের বাড়িতে। রোগাসোগা চোখমুখ, শরীর শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধরেছে। তবে এখন সে কিছুটা সুস্থ, স্বাভাবিকভাবেই হাঁটা চলা করতে পারছে। ইতিমধ্যে চেরিকে বাহিরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে। চেরির কোনো উন্নতি দেখা দিচ্ছে না। চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসবমুখর হয়ে উঠল। কিঞ্চিত হইচই, শোরগোল শোনা গেল। কিন্তু এর মধ্যেই ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দোয়েলের চিৎকার ভেসে এলো। সবাই হুড়মুড় করে ছাদে যেতেই অবাকে হা হয়ে রইল। চিত্রার রঙ্গনা, মৌসন্ধ্যা, পিচ ফুলসহ আরও অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছেকৃতভাবে কেউ এ কাজটা করেছে। চলবে।